নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করবে কন্যা রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে লাভের ঘর, একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, উচ্চ অবস্থান। কিরকম প্রভাব দিবে দেবগুরু বৃহস্পতির এই প্রভাব? দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে তো কেন্দ্রে দুটি ঘরের অধিপতি, সুখের ঘর এবং দাম্পত্য জীবনের ঘর, চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে একাদশ ঘরে। কিরকম প্রভাব, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু তুলে ধরবো এবং তার সাথে বলবো যে অন্যান্য গ্রহদের কিরকম সাপোর্ট রয়েছে, অন্যান্য গ্রহদের কিরকম সাপোর্ট রয়েছে, তাদের নক্ষত্রগত কিরকম প্রভাব পড়বে এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, ভালো লাগে, আনন্দ লাগে মনের মধ্যে। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করলে কি হবে, আগামী দিনে যত ভিডিও দিব কন্যা রাশি সম্পর্কিত সেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি অবস্থান করছে একাদশ ঘরে। একাদশ ঘরে যে কোনো গ্রহই কিন্তু ভালো রেজাল্ট দেয়। তো দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে একাদশ ঘরে যে অবস্থান এবং তার যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে জুন মাসের 2 তারিখে কর্কট রাশিতে অবস্থান করবে এবং 14 জুলাই থেকে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু অস্ত অবস্থায় থাকবে, অস্ত। আর 31 অক্টোবর 2026 দেবগুরু বৃহস্পতি আবার পুনরায় রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ রাশিতে, দ্বাদশ ঘরে চলে যাবে এবং ডিসেম্বরের 13 তারিখে এই সিংহ রাশি দ্বাদশ ঘরে কিন্তু আবার বক্রি হয়ে যাবে। আর 25শে জানুয়ারি 2027 পুনরায় কিন্তু বক্রি অবস্থায় চলে আসবে একদম কর্কট রাশিতে। এর মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতির এই যে কর্কট রাশিতে অবস্থান, এখানে তো নক্ষত্রের প্রভাব থাকবে। তো 3টি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্রেই কিন্তু থাকছে, পুনর্বসুতে থেকেই কিন্তু রাশি পরিবর্তন করছে এবং পুনর্বসু নক্ষত্রে 18 তারিখ পর্যন্ত থেকে 19শে জুন আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। তখন চলে আসবে শনিদেবের নক্ষত্র পুষ্যা, কিন্তু পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি, কিন্তু অধিপতি দেবতা আবার সেই দেবগুরু বৃহস্পতি। এবং তার সাথে এই এই 18ই আগস্ট পর্যন্ত থাকছে পুষ্যাতে, তারপরে কিন্তু চলে আসবে অশ্লেষাতে। অশ্লেষা কিন্তু বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রে থাকবে 31শে অক্টোবর, তারপরে আবার রাশি পরিবর্তন। তো আজকের যে আলোচনাটা এটা কিন্তু হবে পুনর্বসু নক্ষত্রকে নিয়ে। পুনর্বসু নক্ষত্রে থাকার পর যখন আবার পুষ্যাতে যাবে তখন পুষ্যাকে নিয়ে আলোচনা করবো বিশেষভাবে। দেবগুরু বৃহস্পতি একই উচ্চ অবস্থান, তারপরে নিজের নক্ষত্র অবস্থান। তো গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকে তখন তো বলবান অবস্থায় থাকে এবং নিজের নক্ষত্র অবস্থান করা মানে আরো বলবান হয়ে যাওয়া। তাহলে এই একাদশ ঘর লাভের ঘরে যে অবস্থান, এটা কিন্তু সবার প্রথম বলে রাখি যে ভালো অবস্থানই হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। একাদশ ঘরে গুরুর অবস্থান হয়ে যাওয়া মানে চারিদিক থেকে একটা উন্নতি, একাধিক ইনকামের রাস্তা এই সময়কালে তৈরি হয়ে যাওয়া, একাধিক ইনকামের রাস্তা। এবং যে ত্রিকোণটাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যে ত্রিকোণটা পাচ্ছে 2 তারিখ থেকে, সেটা কিন্তু কাম ত্রিকোণ হয়ে গেছে। তো কাম কথার অর্থটা কি, নিজের মানে মনের ইচ্ছা বাসনা। তো গুরুর কৃপাতে কিন্তু মনের ইচ্ছা বাসনা মানে একদম এই পূরণ করবে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানটা হতে যাচ্ছে, তার যে দৃষ্টি প্রভাব, গুরুর দৃষ্টিতে কি থাকে, অমৃত ধারা। গুরুর যে পঞ্চম দৃষ্টিটা সেটাও কিন্তু কাম ত্রিকোণে যে পড়ছে, যেটা কিন্তু বৃশ্চিক রাশি, একটা তৃতীয় ঘর যেটা কাম ত্রিকোণের ঘর, এবং সপ্তম দৃষ্টি যে পড়ছে একদম পঞ্চম ঘরে, যেটা হচ্ছে সন্তান, শিক্ষা দীক্ষা, সরকারি বেসরকারি কর্ম, এছাড়া ব্যবসা বাণিজ্য, এছাড়া মা লক্ষ্মীর ঘর, পূর্বজন্মের কৃতকর্ম, আগে পূর্বে কোনো কর্ম যদি ভালো কর্ম করে থাকি তার ফল বিবেচনা, তো সেই জিনিসগুলো এখান থেকে পঞ্চম ঘর থেকে অনেক কিছু আলোচনা, অনেক কিছুই দেখা হয়। তো যাই হোক, সেগুলো তো এখন তুলে ধরছি না। তো এই সপ্তম ঘরে কিন্তু সপ্তম বলছি, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে। আর নবম দৃষ্টি যে পড়ছে একদম সপ্তম ঘর, যেটা হচ্ছে মীন রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের সাধারণ রাশিকে দেখছে নবম দৃষ্টি দিয়ে, বিশেষ কৃপা লাভ মীন রাশি। এবং মীন রাশিতে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব। তো শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল। আর শনি যে বর্তমানে যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটাও তো রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। বুধের নক্ষত্র অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর বুধের রেবতী নক্ষত্র মানে হচ্ছে ধন সম্পত্তি, ঐশ্বর্য, প্রাচুর্যের নক্ষত্র। সেই নক্ষত্র অবস্থান করছে আর গুরুর দৃষ্টি পড়ছে, এবং গুরুর সাথে শনির কিন্তু আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে। এই যে দৃষ্টিগুলো পড়ছে, এই দৃষ্টিগুলোর তো একটা বিশেষভাবে প্রভাব পড়বে কিনা। তো পুনর্বসু নক্ষত্র থেকেই কিন্তু এই দৃষ্টিগুলো পড়ছে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে কন্যা রাশির সম্পর্কে। পুনর্বসু নক্ষত্র, যে নক্ষত্রের অধিপতি হচ্ছে অদিতিমা, সূর্যদেবের মাতা, সূর্য বংশ, এবং এই নক্ষত্রের যে চিহ্ন, সেই চিহ্নটাই বুঝাচ্ছে কিন্তু মানে ধনুষবাণ। তো ধনুষবাণ থাকে আমাদের পরম প্রেমময় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ধনুষবাণ থাকে। তো সেই ধনুষবাণ থেকে কিন্তু অনেক কিছু বুঝায়, প্রভুর কাঁধে ধনুষবাণ তো অনেক কিছু বুঝায়, যেমন ধৈর্য, শালীনতা, একাগ্রতা, তারপর হচ্ছে শালীনতা, ভদ্রতা, সমস্ত কিছু বুঝায়। এবং তার সাথে নৈতিকতা, দার্শনিকতা, সমস্ত কিছু।
সেই জিনিসগুলো বুঝাচ্ছে এই সময়কালে। এবং যে নক্ষত্রে, যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে, সেই গাছ কিন্তু হচ্ছে বাঁশ গাছ। তো বাঁশ গাছ জীবনে মানে চাষিরা কিন্তু সহজে চাষ করতে চায় না, ধানের চাষ করে নেবে, বছরে 3বার 4বার ধানও ফলিয়ে নিবে, কিন্তু বাঁশ কিছুতে চাষ করতে চায় না, কারণ বাঁশ গাছ সহজে বাড়ে না। কিন্তু যখন বাড়ে একটা সময়ের পর, তখন কিন্তু ফিটে 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 বাড়ে। অর্থাৎ গুরুর এই যে নক্ষত্র অবস্থা লাভের ঘরে, এই সময়কালে এমন জীবনে লাভ আসবে কন্যা রাশির বিভিন্ন ক্ষেত্রে, তো সেই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ করাবে। ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এই সময়কালে থাকছে, বিশেষ উন্নতির যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি, চতুর্থ ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছেই যে একদম পঞ্চম ঘরে। তো বহু কন্যা রাশি জাতিকা মায়েরা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য কিন্তু বিভৎস সময় তৈরি হচ্ছে এই সময়টুকু, খুবই ভালো সময়। এছাড়া সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি, সন্তান যারা চেষ্টা করছেন কর্মলাভের, সেই দিক থেকে উন্নতি, শিক্ষার জায়গাটা যথেষ্ট উজ্জ্বল করছে এই সময়কালে। সন্তানের শিক্ষা দীক্ষায় চরম উন্নতি হবে, ভালো গুরুর সন্ধান পাবে, সমাজকে যারা ট্রেনার শিক্ষাদান করছেন তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। মানে বিভিন্ন রকম ট্রেনার, শুধু যে খাতাপত্র বইপত্র নিয়েই যে শুধু শিক্ষাদান সেটা তো না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন রয়েছে। তো সেই শিক্ষার সেই আলো, জ্ঞানের আলো যেখানটাতেই থাকবে সেখানটাতেই কিন্তু বিশেষ উন্নতির যোগ থাকছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ উন্নতি, ব্যবসায়িক ক্ষেত্রে যারা নতুন পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন তাদের মধ্যে কোনো একটা চুক্তি হয়ে যাওয়া, যারা ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে বিশেষ উন্নতি, বাড়ির বড় ভাই ছোট ভাই, তারপরে বাড়ির বড় গুরুজন দাদা দিদি, এদের যদি কোনো মধ্যে যদি কোনো সম্পর্কের অবনতি হয়ে থাকে সেই সম্পর্কের উন্নতি, ভাই বন্ধু সবার সাথে সম্পর্কের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে। পরিবেশে যারা মেলামেশা করছেন তাদের যে পরিধি সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। পরোপকারিতা, মায়া মমতা এগুলো যথেষ্ট ফিরে আসবে, পরস্পরের পাশে দাঁড়াবে, কারণ গুরুর দৃষ্টি প্রভাব তো থাকবে কিনা। গুরুর দৃষ্টি তৃতীয় ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে, তৃতীয় ঘরেই হচ্ছে পরোপকারিতা, সাহায্য। তো সেই জিনিসগুলো উঠে আসবে কন্যা রাশির ক্ষেত্রে, যে কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো উচিত। এই জিনিসগুলো কিন্তু হবে পুনর্বসু নক্ষত্রের সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে। সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেখানটাতে বিশেষ উন্নতি, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট উন্নতি, যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি, গুরু সম্পর্কিত ব্যবসা, সোনা চাঁদি কাঁসা ব্রোঞ্জ তামা পিতল এই সমস্ত কাজে বিশেষ উন্নতি, ভালো অবস্থান, ভালো অবস্থান। শনির উপর দৃষ্টি পড়ে যাচ্ছে, দাম্পত্যের ঘরে শনি অবস্থান করছে। শনির উপর দৃষ্টি পড়ার ফলে দাম্পত্য জীবনের যে অশান্তি কলহ যেগুলো ছিল সেগুলোর দিক থেকে বিশেষ উন্নতি এই সময়কালে। এবং এই সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সুখ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে, মাতৃসুখ বৃদ্ধি করবে, সন্তান পিতামাতার সাপোর্টে এই সময়কালে পাবে। অর্থাৎ একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে। গ্রহদের কিন্তু সেরকমই অবস্থান করছে, কারণ কন্যা রাশির ক্ষেত্রে যে রাশির অধিপতি বুধ এই সময়কালে 21 তারিখ পর্যন্ত কর্মের ঘরে অবস্থান করছে, নিজের ঘরে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের সাথে। আবার তাও এখানে তার শুক্র আর বুধের যে জুতিটা তৈরি হচ্ছে, একে তো তৈরি গেল কর্ম আর ধর্মকর্ম যোগ, তার সাথে আবার তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ কর্মের ঘরে শুক্রের দ্বারা 8 তারিখ পর্যন্ত। এবং 8 তারিখের পরে এই শুক্র ভাগ্যের ঘরের অধিপতি যে জুতি করবে আবার সেই দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে, 2 গুরুর জুতি তৈরি হয়ে যাবে। তো শুক্র কারো গ্রহ, তো শুক্র ধনসম্পত্তির ঘরের অধিপতি, তারপর আবার ভাগ্যের ঘরের অধিপতি, লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘরের অধিপতি, তারপরে সপ্তম ঘরের অধিপতি। কত সুন্দর জুতি ভাগ্যের লাভের ঘরে তৈরি হয়ে যাচ্ছে আগামী দিনে এই পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন। এত সুন্দর যোগ এই সময়কালে তৈরি হচ্ছে। সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে, সূর্যেরও পরিবর্তন হবে মাসের মধ্যভাগে। তখন এই সূর্য যে অবস্থান করবে আবার কর্মের ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে কয়েকদিনের জন্য। বুধাদিত্য যোগ কর্মের ঘরে বিশেষ উত্থান, কর্মক্ষেত্রে বিশেষ উত্থান, লাভের একাধিক রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। মঙ্গল 20 তারিখ পর্যন্ত থাকছে। মঙ্গল যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটাও তো সূর্যের নক্ষত্র পেয়ে গেছে। অষ্টম ঘরে মঙ্গল নিজের রাশিতে অবস্থান, যত বড়ই বিপদ আসুক ঘুরে দাঁড়াবেই, যত বড়ই বিপদ আসুক অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান সংঘর্ষ থাকলেও লাভ নিয়ে আসবে। যে যাত্রাগুলো করাবে কন্যা রাশির প্রত্যেকটা যাত্রাই লাভবান। হ্যাঁ, তবে দাম্পত্য জীবনের যে একটা অশান্তি প্রভাব ছিল কন্যা রাশি, তার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে এবার অবসান ঘটতে যাচ্ছে। অনেক দাম্পত্য জীবনে অনেক ধরনের সমস্যায় পড়ছিল, কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম একটা পরিবেশ খারাপ হয়েছিল
কখনো শনির সাথে মঙ্গলের জুতি, কখনো সূর্যের জুতি, কখনো দৃষ্টি প্রভাব, এগুলো লেগেছিল। এবার গুরুর এই অবস্থানে সম্পূর্ণ জায়গাটা চেঞ্জ হতে যাচ্ছে, ভালো অবস্থান হতে যাচ্ছে। একাধিক দিক থেকে লাভের রাস্তা কিন্তু তৈরি হচ্ছে এই কন্যা রাশির জীবনে, একাধিক থেকে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। কন্যা রাশির ক্ষেত্রে সর্বদিক থেকে একটা ভালো পরিধি, ভালো বলয় তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই প্রভাব। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। এবং কারো গ্রহ শনি সপ্তম ঘরে অবস্থান করে, আর যে নক্ষত্র পাচ্ছে রেবতী নক্ষত্র, প্রাচুর্য ধনসম্পত্তি নক্ষত্র, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, রাশিরই অধিপতির নক্ষত্র বুধের নক্ষত্রে। আর এই নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা ভোলে বাবাকে বলা হয়েছে। যত বেশি করে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এবং নন্দীর সেবা করো। তো নন্দীকে জল খাওয়াও, যদি জল না খেতে চায় তাহলে ফল খাওয়াও, আপেল টাপেল খাওয়াও, বিভিন্ন রকম বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হবে। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দাও প্রত্যেক দিন, পিতামাতার আশীর্বাদ নাও। যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় কাজ করো এবং কাগজপত্রকে বেশি গুরুত্ব দাও। এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে গুরুর বা বাড়ির গুরুজনদের ডিসিশন নাও। এই সময়কালে গুরুজনদের, বাড়ির গুরুজনদের বা যে কোনো বয়োজ্যেষ্ঠ লোকদেরকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আঘাত দিয়ে কথা বলা মানে নিজের ভাগ্যকে নিজেকে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।